25 আগস্ট, 9 বছর আগে এই দিনেই মায়ানমারের রাখাইনে শুরু হয়েছিল এমন এক সামরিক অভিযান, যার পর মাত্র কয়েক মাসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় 7.5 লাখ মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কিন্তু তখনও অনেকের কথাই ছিল ফেরার আশা, পরিস্থিতি ঠিক হলে আবার ফিরে যাবেন নিজেদের ভূমি রাখাইনে। এই আশ্রয় সাময়িক। জীবন তো বেশি দুঃখ হলে তো জীবনেরই নিজের দেশের বেশি পেট্রোলের নিজের দেশে জানি পাইলে অশান্তি নেই। নিজের দেশে প্রথম যে কি খারাপে এখান থেকে আসলাম, এখন থেকে অনেক খারাপ। নিজের দেশে কি পেট্রোল আছে। কিন্তু 9 বছর পর সেই ফেরার পথ আরও অনিশ্চিত। উল্টো এখনও রাখাইন থেকে মানুষ আসছে বাংলাদেশে। একদিকে মানুষ বাড়ছে, অন্যদিকে কমছে আন্তর্জাতিক সহায়তা। আর এর মধ্যে বদলে গেছে মায়ানমারের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ এবং পুরো অঞ্চলের ভূ রাজনীতি। প্রশ্নটি এখন আরও কঠিন। রোহিঙ্গারা ফিরবেন কোথায়, কখন ফিরবেন, আর আদৌ কি ফিরতে পারবেন? জাতিসংঘের হিসাবে এখন কক্সবাজারের ক্যাম্পগুলোয় রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। 2017 সালের পর জন্ম নিয়েছে আনুমানিক 2,60,000 শিশু। 2023 সালের পর নতুন করে এসেছেন আরও প্রায় 1,55,000 মানুষ। আর বাংলাদেশে প্রবেশ এখনও থামেনি। রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশনের হিসাবে প্রতি সপ্তাহে আরও 50 থেকে 60 জন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছেন। মানুষ বাড়লেও তাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নের চিত্র ঠিক উল্টো। 2025 সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় দরকার ছিল প্রায় 93 কোটি 45 লাখ ডলার, কিন্তু পাওয়া গেছে মাত্র 43 কোটি 45 লাখ ডলার, যা প্রয়োজনের অর্ধেকেরও কম। 2026 সালে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো চেয়েছে আরও কম, 71 কোটি 5 লাখ ডলার। অথচ সহায়তা দরকার এমন মানুষের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। সরকার $12 আইয়ে হয়, $12, হ্যাঁ, $7 দেয়, $5 দেয়, $12 দেয়, আর $7 হয়নি। এই ঘাটতি ছাপ এখন দেখা যাচ্ছে ক্যাম্পের প্রতিদিনের জীবনেও। খাদ্য সহায়তা কমেছে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা কমেছে, পানি ও স্যানিটেশনেও চাপ বেড়েছে। প্রায় 8,000 লার্নিং সেন্টার থেকে সংখ্যা নেমে এসেছে 6,000-এর নিচে। কাজ হারিয়েছেন অনেক সহায়তা কর্মী এবং রোহিঙ্গা ভলান্টিয়ার। যেহেতু ফান্ড রিডিউস হচ্ছে, এনজিওদের যেভাবে আগে ভলান্টিয়ার্স নিত রোহিঙ্গাদের ভিতর থেকে, সেটাও কমে যাচ্ছে। ফলে ওই ভলান্টিয়ার্সরা যখন আপনারা পেমেন্ট পাচ্ছে না, তারা তো এখন তাদের তো একটা চাহিদা আছে খাবার দাবারের, ফলে তারা ক্যাম্পের বাইরে আসার চেষ্টা করছে। প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে কাজকর্ম করার চেষ্টা করছে, আয় রোজগারের চেষ্টা করছে। ক্যাম্পে বড় হয়ে ওঠা একটি প্রজন্মের সামনে তাই শিক্ষা ও কাজ দুটোর সুযোগই সীমিত। সঙ্গে বাড়ছে বাল্যবিয়ে, অনিরাপদ কাজ আর বিপজ্জনক সমুদ্রপথে দেশ ছাড়ার ঝুঁকি। হিউম্যান ট্রাফিকিং কিংবা ইভেন ধরেন মেয়েদেরকে বেচা বিক্রি করে দেয়া বিভিন্ন জায়গায়, যেমন সীমান্ত থেকে মেয়েরাদেরকে উদ্ধার করা হয়েছে গত মনে হয় 3-4 দিন আগে সুনামগঞ্জ থেকে। এইসবই তো ধরেন মানেদের ক্ষুধার তাড়না এটা হচ্ছে, বা অভাবের কারণে হচ্ছে, কিংবা হতাশার কারণে হচ্ছে। এই সংকটের সমাধান হিসেবে শুরু থেকেই একটি কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে, প্রত্যাবাসন। কিন্তু 9 বছরে একজনকেও টেকসইভাবে রাখাইনে ফেরানো যায়নি। 2017 সালের নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন চুক্তি হয়। 2018 সালে প্রথমবার এবং 2019 সালে দ্বিতীয়বার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। দুইবারই তালিকাভুক্ত রোহিঙ্গাদের কেউ ফিরে যেতে রাজি হননি। তাদের দাবি ছিল নিরাপত্তা, নাগরিকত্ব, বাড়িঘর ও অধিকার ফেরত পাওয়ার নিশ্চয়তা। এরপর চীনের মধ্যস্থতায় দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় উদ্যোগ হয়েছে যাচাই বাছাই, পাইলট প্রত্যাবাসনের আলোচনা। মিয়ানমার বলেছিল বাংলাদেশের পাঠানো তালিকা থেকে প্রায় 3,09,000 রোহিঙ্গার পরিচয় যাচাই করা হয়েছে, তবু ঠিকঠাক উপায়ে ফেরানো যায়নি কাউকেই। কারণ প্রত্যাবাসনের জন্য যেসব শর্ত সামনে আসে, যেমন নিরাপত্তা, অধিকার, জীবিকা, জমি ও সম্পত্তি ফেরত পাওয়া এবং নাগরিকত্বের নিশ্চয়তা, তার কিছুই পূরণ হয়নি। এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ 2017 সালের মিয়ানমার আর আজকের মিয়ানমার এক নয়। তখন বাংলাদেশের আলোচনা ছিল মূলত দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে, আর এখন রাখাইনের বড় অংশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় সব গুরুত্বপূর্ণ পোস্টের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে।
আরেকদিকে রোহিঙ্গা সংকটের ওপর থেকে বিশ্বের নজরও সরে গেছে অনেকটাই। ইউক্রেন, গাজা, বিশ্বের আরও অনেক সংঘাত, একই মানবিক সহায়তার অর্থ এখন ভাগ হচ্ছে অনেক জায়গায়। তাছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তা নীতিতেও এসেছে পরিবর্তন। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এখন শুধু অর্থের সংকট নয়, মনোযোগেরও সংকট তীব্র। এদিকে সহায়তা যত কমছে, বাংলাদেশের ওপর চাপ তত বাড়ছে। বিশ্বব্যাংকের একটি হিসাবে 2017 সালের জুলাই থেকে 2023 সালের জুন পর্যন্ত রোহিঙ্গা সংশ্লিষ্ট খাতে বাংলাদেশ সরকারের সরকারি ব্যয় প্রায় 65 কোটি 60 লাখ ডলার। এই হিসাবে নিয়মিত নিরাপত্তা ব্যয় নেই, ভাষান্তর তৈরির খরচও নেই। আরেকটি অনানুষ্ঠানিক হিসাবে 6 বছরে সরকারের মোট ব্যয় প্রায় $1.5 বিলিয়ন। শুধু ভাষান্তরেই ব্যয় হয়েছে 2300 কোটি টাকার বেশি। এখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদিও গ্রান্ট নিয়ে ক্যাম্পে কাজ করা হচ্ছে, বাট তার সাথে তো একটা লোনও হোস্ট কমিউনিটির জন্য নিতে হয়েছে। তো যে গ্রান্ট, এটা তো আর গ্রান্ট তো একেবারে ফ্রি না, তার তো একটা ট্রেড অফ আছে, তাই না? ফলে এই গ্রান্টের ভিতর দিয়ে যে কাজটা হচ্ছে, ডিপিএইচই এখন ধরেন ওয়াশের একটা বড় দায়িত্ব নিয়েছে। তো এগুলো সব প্রজেক্ট বেস। তো এখন যখন গ্রান্টের প্রজেক্ট শেষ হয়ে যাবে 27-28 সালে, এরপরে ডিপিএইচই কি রেভিনিউ ফান্ডের টাকা দিয়ে এটা চালাবে? যদি না চালায় তাহলে ওয়াটার নেটওয়ার্ক যখন একদিন বন্ধ থাকবে, পানির যখন অভাব দেখা দিবে, তো রায়ট হবে। এটা কিভাবে হ্যান্ডেল হবে? মানে আপনি এটা 2 বছর পরের কথা চিন্তা করেন, 1 বছর পরের কথা চিন্তা করেন। তো এইসব আপনার ফান্ড ক্রাইসিসের একটা বড় আপনার ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। 9 বছর পর তাই রোহিঙ্গা সংকট দাঁড়িয়ে আছে এক বিপরীত বাস্তবতায়। তাদের সংখ্যা বাড়ছে, সহায়তা কমছে, তারা ফিরতে চান, কিন্তু ফেরার নিরাপদ কোনো পথ নেই। একদিকে বাংলাদেশ 1 মিলিয়নের বেশি মানুষকে অনির্দিষ্টকাল ধরে আশ্রয় দিয়ে যেতে পারে না, আবার যুদ্ধ চলতে থাকা রাখাইনে কাউকে জোর করে ফেরানো সমাধান নয়। আর বিশ্বের বদলে যাওয়া রাজনৈতিক অগ্রাধিকার রোহিঙ্গাদের জন্য কমিয়ে দিয়েছে অর্থ ও মনোযোগ দুটোই। বাড়ি এখন ফিরতে চাই দিয়ে আর যদি এই নির্যাতনের সম্বন্ধে যদি সে আর যদি সে রক্ষা করতে পারে, বিভিন্ন দেশত আইনগত লইলে যদি সে আর সুন্দর করে দিলে আর ফিরতে চাই। দেশত ফিরি বেলা দিতে আল্লাহ তো চায়, আর দেশ গান দিতে আর না পাইলে আর হারা পাইও। নির্যাতন হলে নির্যাতন তো এখন চলতেছে, ওখানে নির্যাতন চলতেছে, ওখানে ফ্যামিলি যাতে হবে আর কি। আমরা এদিকে থাকতে চাই না। এদেশে নিজে যদি কাবার যদি না থাকে, যদি ইচ্ছা আমার যাবে না, যদি নাগরিক ভাষা হয়, এখান থেকে বাঙালি যেরকম চলে আসে, আমরা এখানে চলাবে ভালো হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ এখনও নিজেদের দেশে ফিরতে চান, নিরাপদে ও অধিকার নিয়ে। 9 বছর ধরে অপেক্ষা করছেন তারা, আর সেই অপেক্ষার প্রতিটি বছর বাংলাদেশের জন্য বাড়াচ্ছে ব্যয় ও ঝুঁকি। 25শে আগস্টের 9 বছর পরও তাই প্রশ্নটি একই, এই মানুষদের ফেরার পরিবেশ কবে তৈরি হবে? আর সে পর্যন্ত প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকা সংকটের দায় কে বহন করবে?